তিন দিনের সিবিআই হেফাজতের শেষে আজ নীলাদ্রি দাস ও 4 দিনের সিবিআই হেফাজত শেষে শান্তিপ্রসাদ সিনহাকে আলিপুর সিবিআইয়ের বিশেষ আদালতে তোলা হলো। বৃহস্পতিবার আলিপুরের বিশেষ সিবিআই আদালত সিবিআইয়ের এই মর্মে আবেদন অনুমোদন করে। 30শে মার্চ পর্যন্ত শান্তিপ্রসাদ ও নীলাদ্রির জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। এদিন আদালতে শান্তিপ্রসাদের পক্ষে জোর সওয়াল করেন আইনজীবী সঞ্জয় দাশগুপ্ত, কিন্তু শেষ পর্যন্ত শান্তিপ্রসাদকে জেল হেফাজতে পাঠান বিচারক। হাইকোর্ট নিযুক্ত বাগ কমিটি রিপোর্টে নাম ছিল তাদের। পার্থ অর্পিতা গ্রেপ্তারির 1 মাস ঘুরতে না ঘুরতে গ্রেপ্তার করা হয় এসএসসির প্রাক্তন উপদেষ্টাকে। সিবিআই এর হাতে গ্রেপ্তার হন শান্তিপ্রসাদ সিনহা। শান্তিপ্রসাদের বাড়িতে গিয়ে একাধিকবার সিবিআই তল্লাশি চালায়। দফায় দফায় জিজ্ঞাসাবাদের পরে গত 10ই আগস্ট গ্রেপ্তার করা হয় শান্তিপ্রসাদ সিনহাকে। সিবিআই এর এফআইআরে 1 নম্বরে শান্তিপ্রসাদ সিনহার নাম ছিল। এসএসসি নিয়োগ সংক্রান্ত উপদেষ্টা কমিটির প্রধান ছিলেন শান্তিপ্রসাদ। কোটি কোটি টাকার নিয়োগ দুর্নীতির রাশ অনেকটাই তার হাতে ছিল বলে অভিযোগ সিবিআই এর। একদা যোগমায়া দেবী কলেজের শিক্ষক শান্তিপ্রসাদ 2012 সালে অবসর নেওয়ার পর তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের আনুকূল্যেই এসএসসির বোর্ডে নিযুক্ত হয়েছিলেন বলে চার্জশিটে জানিয়েছিল সিবিআই। শুধু তাই নয়, 68 বছরের শান্তিপ্রসাদকে এসএসসিতে নিয়ে আসার জন্য এসএসসি আইনেও বদল আনা হয়েছিল বলে অভিযোগ করেছিল সিবিআই। পরে নিয়োগ দুর্নীতির অভিযুক্ত স্কুলের চাকরি বিক্রির 2 দালাল প্রসন্ন রায় এবং প্রদীপ কুমার সিং এর সঙ্গে শান্তিপ্রসাদের নিয়মিত যোগাযোগেরও প্রমাণ পাওয়া যায় বলে জানিয়েছিল সিবিআই। সেই অভিযোগের জেরেই গত আগস্টে গ্রেপ্তার করা হয় শান্তিপ্রসাদকে। তারপর থেকে তিনি বন্দী অবস্থাতেই ছিলেন। সোমবার নিয়োগ দুর্নীতি মামলায় 3 দিনের সিবিআই হেফাজত শেষে আজ নীলাদ্রি দাস ও 4 দিনের সিবিআই হেফাজত শেষে শান্তিপ্রসাদ সিনহাকে আলিপুর বিশেষ সিবিআই আদালতে তোলা হয়। এরপরেই আদালতের ভৎসনার মুখে পড়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আদালতে শান্তিপ্রসাদের আইনজীবী সঞ্জয় দাশগুপ্ত জানতে চান, সিবিআই এর 4 দিনের হেফাজতের প্রয়োজন ছিল। এর আগেও সিবিআই হেফাজতে ছিলেন, তখন সিবিআই মনে করেনি অন্য কেসে হেফাজতে নেওয়ার। তাও আদালত হেফাজতের নির্দেশ দিয়েছিলেন। এই কেসে জেল হেফাজতেরও প্রয়োজন নেই। আগে অসহযোগিতার কথা বলা হচ্ছিল না। যে তথ্য প্রমাণ জোগাড় করা গেছে সেইগুলো কিভাবে তিনি নষ্ট করতে পারেন? একটা চার্জশিট তৈরি হয়েই গেছে। সব মিলিয়ে জামিনের আবেদন করা হলো। মে মাস থেকে তদন্ত চলছে। যদি নতুন করে তাকে হেফাজতে নেওয়ার প্রয়োজন থেকে থাকে, তবে সে কথা গত 259 দিনে কেন মনে পড়েনি সিবিআই এর? শান্তিপ্রসাদের আইনজীবীর এই প্রশ্নের উত্তরে বিচারক সিবিআইকে নির্দেশ দেন উত্তর দেওয়ার জন্য। সিবিআই এর আইনজীবী জানান, যত তথ্য প্রমাণ পাওয়া গেছে, যদি এনার জামিন হয় তাহলে তদন্তের ক্ষতি হবে। লার্জ কনস্পিরেসি হয়েছে, নতুন তথ্য উঠে আসছে। যত সাক্ষী আছে ততজনকে প্রভাবিত করতে পারে। অন্য কেসের থেকে আলাদা অ্যালিগেশন আছে এই কেসে। চার্জশিট দেওয়ার পরও আমাদের নতুন তথ্য উঠে এসেছে। এরপর কিছুটা অসন্তোষের সুরে বিচারক বলেন, একই কথা বারবার বলছেন। প্রথম চার্জশিট হয়েছে 3 মাস আগে। 3 মাস লাগলো আপনাদের বুঝতে যে এই কেসে আপনাদের হেফাজত লাগবে। জেল আছে, জেলেই থাকবে। যদি জামিন দেওয়া হয় তাহলে কি সমস্যা আছে? যবে থেকে তদন্ত শুরু হয়েছে তবে থেকেই আপনারা একই কথা বলছেন। জামিন হলে কি সাক্ষীরা নাচবে? এরপর নীলাদ্রি দাসের আইনজীবী বলেন, এই কেসে গ্রেপ্তারের আগে চার্জশিট হয়ে গেছে। চার্জশিটের পর গ্রেপ্তার করা হচ্ছে। আমি সহযোগিতা করেছি সিবিআই এর সঙ্গে। 41A-তে যেদিন ডাকলেন সেদিনই গ্রেপ্তার করলেন। দুপুরে আদালতে চলে এলেন। 3 দিনের সিবিআই হেফাজতের পর এখন বলছেন আর সিবিআই হেফাজতের দরকার নেই। আবার বলছেন তদন্ত সহযোগিতা করছে না, যাতে জামিন না দিয়ে জেল হেফাজতে পাঠানো হয়। 11টায় গেলাম, 1:30টায় গ্রেপ্তার হয়ে গেলাম। তাহলে অসহযোগিতা কিভাবে প্রমাণিত হলো? ওনার যে কি রোল এবার সিবিআই জানতে পারবে। তাহলে কি রোল না জেনেই চার্জশিট দিয়ে দিলেন? গ্রেপ্তার না করে কিভাবে চার্জশিট দিলেন? সিবিআই জেল হেফাজতে আবেদন করেছে, সব কিছু দিয়ে জামিন চাইছি। এর উত্তরে সিবিআই এর তরফে বলা হয়, তদন্তে অনেক তথ্য ডকুমেন্টস পাওয়া গেছে। নীলাদ্রি অসহযোগিতা করেছে। যত মেটেরিয়াল পাওয়া গেছে তার ভিত্তিতে জেল হেফাজতের আবেদন করা হলো। এরপরেই বিচারক পাল্টা প্রশ্ন করেন, নীলাদ্রি অসহযোগিতা করলে আপনারা তথ্য ডকুমেন্টস কোথা থেকে পেলেন? আপনি কি জ্যোতিষ? 159 ডেজ এই সিবিআই রে, এবং এই কেসটাও তখন পেন্ডিং ছিল। তাহলে ততদিনের মধ্যে এনাদের কেন মনে হলো না যে এনাকে দলটার আছে কাস্টাডির জন্য? তদন্ত তো চলছিল এই কেসে, এবং এই কেসের তদন্তও সেখানে হয়েছে। এবার কোর্ট তখন জিজ্ঞেস করলেন ওদের আইও এবং ওদের যে ইনভেস্টিগেটিং অফিসার এবং ওদের যে পাবলিক প্রসিকিউটরকে জিজ্ঞেস করলেন যে আপনারা এটা উত্তর দিন। ওরা তখন বলছেন, না, এটার আমাদের উত্তর কিছু নেই। আমরা এটা যদি ওনাকে ছেড়ে দেওয়া হয় তাহলে সমাজে ঠিকমতো হবে না, মরালি বুস্ট আপ করতে হবে অন্যদের, তার জন্য দরকার আছে। না, আজকে আমরা দেখলাম যে আজকে রীতিমতো বিচারকের তরফে কিন্তু যিনি সিবিআই আইনজীবী তাকে ভৎসনা করা হবে। একাধিক প্রশ্ন দফায় দফায় বিভিন্ন এবং যে করার চেষ্টা, সাক্ষীদের হুমকি দেওয়া হচ্ছে, এফআইআর করলেন না কেন, এই প্রসঙ্গ। হ্যাঁ, সেটা হচ্ছে নীলাদ্রি দাসের ক্ষেত্রে। সেই কেসেতে জজ সাহেব জিজ্ঞেস করলেন যে আপনারা বলছেন, আমি পড়ে শোনালাম যে ওরা বলছে আমি একটা সাক্ষীকে নাকি ভয় দেখিয়েছি। তাহলে অলরেডি 15 মার্চে আমার নামে চার্জশিট জমা পড়ে গেছে। এতদিন আমি কোঅপারেট করেছি,
41-এর নোটিশ দিয়ে 24 তারিখে ডেকে 1 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করে নিলেন, তাহলে কোথা থেকে নন কোঅপারেশন বা ভয় দেখানোটা পেলেন? তখন জজ সাহেব বলছে আমাকে দেখান কীভাবে কী হয়েছে, আর যদি সত্যি কিছু এরকম হয়ে থাকে তাহলে আপনারা এফআইআরই বা করেননি কেন? সুতরাং জজ সাহেব খুবই ক্ষুব্ধ হয়েছেন এটা ওদের উপর, এবং দুটো কেসেই দুজনেরই, এসপি সিনহা এবং ওনার ক্ষেত্রে নীলাদ্রি দাসের ক্ষেত্রে ওরা কেন রিমান্ড প্রেয়ার দরকার, মানে ওদের রিমান্ড দরকার, সেটা কিন্তু কোনো যুক্তি দাঁড় করাতে পারছে না। উল্লেখ্য, শান্তিপ্রসাদকে নতুন করে হেফাজতে চেয়ে আবেদন করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এরপরেই আদালতে ভৎসনার মুখে পড়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কলকাতা থেকে রিবিক মাছি রিপোর্ট, ট্রাইব টিভি।